প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সি প্লাস প্লাস ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্সের সম্পর্কে আমরা তেমন কথা না বললেও বাট শব্দটা তোমরা অলরেডি শুনে গিয়েছো। বিশেষ করে যখন আমরা অ্যাক্সেস স্পেসিফায়ার নিয়ে কথা বলেছিলাম তখন কিন্তু আমরা প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড যখন আলোচনা করেছি, স্পেশালি যখন প্রোটেক্টেড পার্টটা আলোচনা করেছিলাম তখন আমরা বলছিলাম যে প্রোটেক্টেড ডেটা মেম্বার্স যারা থাকে তাদেরকে আমরা ইনহেরিট করে ইউজ করতে পারি ডিরাইভড ক্লাসের মাধ্যমে, এবং তখন আমি এটা বলেছিলাম যে আমরা একটা ক্লাসে এই সম্পর্কে আইডিয়া দিব। তো এখানে দেখো, আমরা যদি একটু দেখি এখান থেকে যে ইনহেরিটেন্স ইজ ওয়ান অফ দ্য কি ফিচার্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইন সি প্লাস প্লাস। অবশ্যই কি ফিচার্স, আমরা এনক্যাপসুলেশনও যদি বলি ওইটা একটা কি ফিচার্স, যদি অ্যাবস্ট্রাকশন বলি ওইটা একটা কি ফিচার্স। সো ইনহেরিটেন্সও একটা কি ফিচার্স, এতে কোনো ডাউট নেই। তো এটার কাজ কি আসলে? এখানে যেটা বলা হচ্ছে যে ইট অ্যালাউস আস টু ক্রিয়েট এ নিউ ক্লাস ফ্রম এন এক্সিস্টিং ক্লাস। তাহলে বলা হচ্ছে যে আমরা এটা আমাদেরকে যেটা অ্যালাউ করে যে আমাদের একটা নতুন ক্লাস আমরা তৈরি করতে পারি এক্সিস্টিং ক্লাস থেকে। লাভ কি তাহলে? নতুন ক্লাস যেটা সেটাকে বলে ডিরাইভড ক্লাস, এক্সিস্টিং ক্লাস যেটা সেটাকে বলে বেস ক্লাস। এই সম্পর্কে আমি তোমাদের একটু হলো আইডিয়া দিয়েছিলাম যে নতুন যে ক্লাসটা তৈরি করি আমরা সেটাকে আমরা বলে থাকি সাব ক্লাস, ডিরাইভড ক্লাস, চাইল্ড ক্লাস। কিন্তু যেটা আমাদের এক্সিস্টিং ক্লাস থাকে সেটাকে আমরা বলে থাকি বেস ক্লাস, প্যারেন্ট ক্লাস, সুপার ক্লাস। তো এখন আসো যে কিভাবে এই কাজটুকু হতে পারে বা ইনহেরিট করে আমাদের লাভ কি। বলা হচ্ছে যে দ্য ডিরাইভ ক্লাস ইনহেরিটস দ্য ফিচার ফ্রম দ্য বেস ক্লাস অ্যান্ড ক্যান হ্যাভ এডিশনাল ফিচার্স অফ ইটস ওন। তাহলে কি বলছে যে ডিরাইভ ক্লাস কি করতে পারে, যে বেস ক্লাসে যা আছে সেগুলোকে সে ইনহেরিট করতে পারে, সাথে সাথে সে নিজের কোনো কিছু ইন এডিশন করতে পারে। এই জন্য আমরা ডিরাইভ ক্লাস ইউজ করি। এখন আসো আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। ধরো পৃথিবীতে যত অ্যানিমেল আছে সকল অ্যানিমেলের যদি তুমি দুইটা ফাংশন চিন্তা করো, একটা হচ্ছে ইট, একটা হচ্ছে স্লিপ। যে যত অ্যানিমেল আছে পৃথিবীতে, সেটা ম্যামাল হোক, রেপটাইল হোক, যাই হোক, সবাই কিন্তু খায়, সবাই কিন্তু ঘুমায়। তোমরা কি এর সাথে একমত? হ্যালো, শুনতে পাচ্ছ? এখন ধরো যদি আমরা বলি তোমাদের স্টুডেন্ট ক্লাস আমরা করেছিলাম, বা যদি আমরা বলি হিউম্যান একটা ক্লাস হবে, হিউম্যান ক্লাসের মধ্যে আমরা মানুষরা খাই, ঘুমাই, এগুলো তো কমন থাকবে, তাই না? এগুলো কিন্তু কমন থাকবে। এখন হিউম্যানের মধ্যে যদি আমরা আবার ক্যাটাগরি করি যে মেল একটা সাব ক্লাস, ফিমেল একটা সাব ক্লাস, তাহলে মেল যারা, ফিমেল যারা, তারা কিন্তু অবশ্যই হিউম্যানের যেই বেসিক যেই ফাংশনালিটি লাইক খাওয়া দাওয়া করা, ঘুমানো, এটা কিন্তু মেলের মধ্যে আছে, ফিমেলের মধ্যে আছে না? কিন্তু মেলের মধ্যে আলাদা কিছু পার্ট থাকতে পারে, ফিমেলের মধ্যে আলাদা কিছু পার্ট থাকতে পারে। তাহলে আমার দেখাচ্ছে যে মেলের জন্য আমি ঘুমের যে ফাংশনটা বা খাওয়ার যে ফাংশনটা সেটা তৈরি করব, আবার ফিমেলের জন্য আলাদাভাবে তৈরি করব। তাহলে এইভাবে যে আলাদা তৈরি করতে যাই তাহলে একই কাজ বারবার করতে হচ্ছে না? তো এখন এইভাবে চিন্তা করার জন্য আমরা এখানে এনিমেল যে এক্সাম্পলটা ওরা দিচ্ছে, আমি যদি এটা বুঝাই, এখন ধরো এনিমেল তো পৃথিবীতে অনেক কিছু আছে, ডগ আছে, ক্যাট আছে, টাইগার আছে, লায়ন আছে, অনেক আছে না? এখন ডগ বলো, টাইগার বলো, লায়ন বলো, যে কোনো তুমি অ্যানিমেল বলো না কেন, সবাই কিন্তু খায় এবং ঘুমায়। তাহলে সবার জন্য এই দুটো কমন। এখন আসলে যদি ডগের কাছে যাও, ডগ কিন্তু কি করে? ঘেউ ঘেউ করে না? যেটা তো তোমার বিড়াল করে না, যেটা টাইগার করে না। তাহলে তখন দেখা যাচ্ছে যে ডগ একটা অ্যানিমেল, ঠিক আছে, বাট তার কিছু আবার নিজস্ব কিছু ফিচার আছে। তাহলে দেখা যাচ্ছে ডগ কি করবে? ডগ যেহেতু খাওয়া দাওয়া করে এবং ঘুমায়, সে কি করবে? অ্যানিমেল ক্লাস থেকে এই দুইটাকে ইনহেরিট করবে। ইন এডিশন সে হচ্ছে বার্কিং করে, সে সেইটাকে অ্যাড করবে। এটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। দ্যাট মিনস ইনহেরিটেডলি সে আরেকটি ক্লাসকে ইউজ করবে। উত্তরাধিকার সূত্রে পাওয়া, আমরা যেমন বলেছিলাম যে বাবার সম্পত্তি সন্তানরা পেয়ে থাকে, এটা হচ্ছে ইনহেরিটেন্স বা ইনহেরিটেডলি পায়, উত্তরাধিকার সূত্রে পায়। এখানে যেমন খুব সুন্দরভাবে ওরা একটা এক্সাম্পল দেখিয়েছে যে বেস ক্লাস হচ্ছে অ্যানিমেল, ইট এবং স্লিপ। ডিরাইভ ক্লাস কি করবে? ডিরাইভ ক্লাস হচ্ছে ডগ। ডগ কিন্তু অবশ্যই অ্যানিমেল, তো ডগের নিজস্ব একটা ফাংশন দেখাচ্ছে বার্ক, কিন্তু ডগের তো আদার দুইটা ফাংশন যেটা ইট এবং স্লিপ, যেটা অ্যানিমেল ক্লাসের মধ্যে আছে, সে এগুলোকেও অ্যাক্সেস করতে পারবে ডিরাইভ ক্লাসের মাধ্যমে। তার নিজের জন্য আর এগুলো আলাদা করে তৈরি করার দরকার নেই। এটাই হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স অনেকগুলো ক্যাটাগরি আছে, আমি ক্যাটাগরিতে আজকে হয়তো বা যাবো না, শুধুমাত্র সিম্পল ইনহেরিটেন্স বুঝাবো। আসলে এটা যদি একটা প্রোগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে একটা সুন্দর কথা আছে যে ইনহেরিটেন্স ইজ আ রিলেশনশিপ। ব্যাপারটা কিরকম আসলে? ইজ আ রিলেশনশিপ যেটা বলছে, যেমন বলছে এ কার ইজ এ ভেহিকেল, অরেঞ্জ ইজ এ ফ্রুট, সার্জন ইজ এ ডক্টর, ডগ ইজ অ্যান অ্যানিমেল। কেউ কি বুঝলা এই এক্সাম্পল থেকে কি বোঝাচ্ছে ওরা? এই যে ইজ আ রিলেশনশিপ বলছে, তার মানে ভেহিকেল, পৃথিবীতে যত ভেহিকেল আছে সব কিছুর একটা ক্লাস। এখন ভেহিকেলের মধ্যে কার পড়বে, বাস পড়বে, ট্রাক পড়বে, পড়বে না? ফ্রুট, পৃথিবীর যত ফ্রুট আছে তা একটা ক্লাস। এখন ফ্রুটের মধ্যে অরেঞ্জ পড়বে, অ্যাপেল পড়বে, লিচি পড়বে, সব পড়বে না? তাহলে অরেঞ্জ ইজ এ ফ্রুট, তার মানে ফ্রুট হচ্ছে আমাদের মেইন ক্লাস আর অরেঞ্জ হচ্ছে সাব ক্লাস। ভেহিকেল হচ্ছে আমাদের মেইন ক্লাস, কার হচ্ছে আমাদের সাব ক্লাস। তাহলে ডক্টর, এখন ডক্টরের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, সার্জন আছে, তোমার নিউরোলজিস্ট আছে, তারপরে তোমার নিউরো সার্জন আছে, মেডিসিন আছে, এরকম অনেক ক্যাটাগরি আছে না?
অর্থোপেডিক্স আছে। স্যার অবজেক্টও তো বলতে পারি। না, অবজেক্ট তো আমরা তৈরি করব, একটা ক্লাসের অবজেক্ট আমরা তৈরি করব, কিন্তু আমরা আচ্ছা স্যার। এখানে যেটা আমরা বোঝাচ্ছি যে আমাদের মেইন ক্লাস যদি ভেহিকেল হয়, যেটাকে আমরা বেস ক্লাস বলতেছি। সো ভেহিকেল বলতে তুমি সব ধরনের বাস ট্রাক সব চিন্তা করতে পারো। এগুলো কি হয়, এগুলোর স্পিড আছে, অ্যাক্সিলারেটর আছে, ব্রেক আছে, অনেক কিছু আছে। এগুলো তো অন্য কারের মধ্যেও আছে। এখন তুমি যখন স্পেসিফিক বাসকে বলবা, তা ভেহিকেলের যে কমন বৈশিষ্ট্য সেটা থাকবে, কিন্তু বাসের হয়তো বা কিছু ডিফারেন্স কিছু থাকবে। ট্রাকে যখন যাবা, বাস এবং ট্রাক দেখতে এক না, এক কিছুটা পার্থক্য থাকবে, কিন্তু স্যার ভেহিকেলের যে কমন ফিচারগুলো সেগুলো থাকবে। তো ডক্টর, পৃথিবীর সমস্ত ডক্টরকে আমরা একটা ক্লাস বলবো। তো ডক্টরের যে কমন কাজগুলো থাকে, এখন যখন তুমি মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাবা, সার্জনের কাছে যাবা, দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে না? স্যার তাহলে যে ডগ কিন্তু একটা অ্যানিমেল, কিন্তু অ্যানিমেলের যে কমন ফিচার ডগের মধ্যে থাকবে, কিন্তু ডগের মধ্যে তো কিছু ইন এডিশন বা আলাদা কিছু থাকবে, থাকবে না? ধরো পৃথিবীর সমস্ত জি স্যার। অ্যানিমেল তো আর স্তন্যপায়ী না, ডগ একটা স্তন্যপায়ী প্রাণী, কিন্তু সব অ্যানিমেল তো স্তন্যপায়ী না। সো একটা পার্থক্য থাকবে। তো আসলে এটা যদি আমরা এক্সাম্পলের সাহায্যে বুঝাই, ওরা যে এক্সাম্পলটা দিয়েছে আমরা যদি এটাই একটু বোঝানোর চেষ্টা করি, তারপরে আমি আমাদের একটা রিয়েল লাইফ এক্সাম্পল যাব। তাহলে আসো আমরা দেখি একটু এক্সাম্পলের সাহায্যে। কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস, ইনহেরিটেন্স ডট সিপিপি, ইউজিং নেমস্পেস std integer main return 0। আসো একটা ক্লাস বানাচ্ছি, যেটা একটু আগে বুঝালাম, অ্যানিমেল। তাহলে আসো আমরা যেটা বলছিলাম যে ক্লাসের ভিতরে সাপোজ দুইটা পাবলিক ফাংশন, আপাতত মেম্বার নিচ্ছি না। একটা ধরো ভয়েড ইট, যে সকল প্রাণী খাচ্ছে, আমরা জাস্ট মেসেজ আকারে দেখাচ্ছি সাপোজ যে আই ক্যান ইট। ওকে, আচ্ছা এবার আসো আমরা যদি আরেকটা ফাংশন বানাই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আমরা বলি স্লিপ, যেটা একটু আগে আমরা দেখে আসলাম সেটাই যদি বানাই, ধরো আই ক্যান স্লিপ। তাহলে পৃথিবীর সমস্ত অ্যানিমেলই খাওয়া দাওয়া করে, সমস্ত অ্যানিমেলই ঘুমায়। সো এই দুইটা ধরে নিলাম কমন, আরও কিছু কমন বৈশিষ্ট্য আছে, সেটা আমরা পরে আসতেছি বা তোমরা চিন্তা করবা কি হতে পারে। এখন আসো যে আমি আরেকটা ক্লাস বানাচ্ছি, ক্লাস শুধু ডগের জন্য একটা ক্লাস বানাচ্ছি। এটা কিন্তু একটা সাব ক্লাস বানাচ্ছি আমরা, এটা হচ্ছে আমাদের বেস ক্লাস। আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে বেস ক্লাস। আরেকটা কথা মনে রাখবো, একটা প্রোগ্রামের মধ্যে একাধিক বেস ক্লাস থাকতে পারে, একাধিক বেস ক্লাস থাকতে পারে। আমরা যদিও একাধিক বেস ক্লাস এখনো দেখিনি, চাইলে আজকে সুযোগ থাকলে আমি দেখাবো। তাহলে ধরো এটাকে আমরা বলবো হচ্ছে সাব ক্লাস, সাব ক্লাস। তো তোমরা জানো যে বেস ক্লাসকে আমরা কি কি বলি, অর প্যারেন্ট ক্লাস, অর সুপার ক্লাস। আর এখানে সাব ক্লাসকে আমরা বলি অর চাইল্ড ক্লাস, অর আর কি, প্যারেন্টের অপোজিট হচ্ছে চাইল্ড, সুপারের অপোজিট হচ্ছে সাব, আর বেজের অপোজিট কি? আরেকটা কথা বলছিলাম না তোমাদের? ডিরাইভ ক্লাস। হ্যাঁ, ডিরাইভ ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। ডিরাইভ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আমরা বলি ডিরাইভড ক্লাস। ওকে, তাহলে আমরা সুপারের অপোজিট সাব, প্যারেন্টের অপোজিট চাইল্ড, বেজের অপোজিট ডিরাইভড। ওকে, তাহলে ডিরাইভ ক্লাস তৈরি করার নিয়ম হচ্ছে, যদি এটা ডিরাইভ ক্লাস হয়, এরপরে তোমাকে একটা ক্লোন চিহ্ন দিতে হবে, এরপরে তোমাকে মেইন ক্লাস যেটা, দ্যাট মিনস বেস ক্লাসকে নিতে হবে। তাহলে এখানে আমরা আপাতত বলতেছি পাবলিক, এখানে পাবলিকও বলা যাবে, প্রাইভেটও বলা যাবে, প্রোটেক্টেডও বলা যাবে। তো সেগুলোর অবশ্যই এক্সপ্লেনেশন সুযোগ হলে আমি তোমাদের বলবো, আজকে ক্লাস হয়তো বা সুযোগ হবে না। তাহলে অ্যানিমেল, তাহলে এটাই হচ্ছে ডিরাইভ ক্লাস। কারণ কি, সে অন্য একটা ক্লাসের মেম্বারদেরকে অ্যাক্সেস করবে, ইনহেরিটেডলি সে এগুলোকে পাবে। তো লেখার নিয়ম কি, যে প্রথমে ডিরাইভ ক্লাসের নাম, এরপরে ক্লোন চিহ্ন, এরপরে হচ্ছে আমাদের যে বেস ক্লাস সেই ক্লাসটা নাম দিতে হবে। এবং এখানে আমরা চাইলে পাবলিক বলতে পারি, চাইলে প্রাইভেট বলতে পারি, চাইলে তোমার কি বলে প্রোটেক্টেড বলতে পারি। আমি এখানে একটু যদি আসি, এখানে একটু জাস্ট স্ট্রাকচারটা যদি দেখাই, এই দেখো সিনট্যাক্স অফ ইনহেরিটেন্স। প্রথমে আমাদের প্যারেন্ট ক্লাস, এরপরে চাইল্ড ক্লাস, ক্লোন চিহ্ন, অ্যাক্সেস মডিফায়ার, তারপর হচ্ছে প্যারেন্ট ক্লাসের নাম। আর ইনহেরিট করার জন্য আমরা ক্লোন চিহ্নটা ইউজ করি। তো আমাদের এই পার্টটুকু এতটুকুই। আসো আমরা রিকানেক্টেড হয়ে বাকি পার্ট আলোচনা করব। আমরা আবার রিকানেক্টেড হলাম, যেটা আমরা বুঝাচ্ছিলাম যে সিনট্যাক্স অফ ইনহেরিটেন্স, যে প্রথমে প্যারেন্ট ক্লাস থাকবে, এরপর তুমি চাইল্ড ক্লাস তৈরি করবা। চাইল্ড ক্লাস তৈরি করার নিয়ম হচ্ছে, প্রথমে চাইল্ড ক্লাসটা যেটা আমরা সাব ক্লাস বলতেছি, এরপরে ক্লোন চিহ্ন, দেন হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার ইউজ করবা, প্রাইভেট, পাবলিক আর প্রোটেক্টেড, দেন হচ্ছে প্যারেন্ট ক্লাসের নাম দিতে হবে, এবং এখানে বডি অফ চাইল্ড ক্লাস হবে। তাহলে যেটা হবে, চাইল্ড ক্লাসটা ইনহেরিটেডলি প্যারেন্ট ক্লাসের ইনফরমেশনকে অ্যাক্সেস করতে পারবে। তো আসো একটু দেখার চেষ্টা করি আমরা যে এক্সাম্পলটা এখানে
আলোচনা করতেছিলাম অ্যানিমেল ক্লাস নিয়ে। এখন আসো যে এই ডগ ক্লাসের ভিতরে এসে আমরা এখানে বলতেছি সাপোজ একটা পাবলিক ফাংশন নিচ্ছি, এখানে তুমি পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড আবার এখানে ইউজ করতে পারবা, এখানে কনস্ট্রাক্টর ইউজ করতে পারবা। তো এখন আসো যে এখানে যদি আমি বলি যে ভয়েড বার্ক, তাহলে সে বলল যে কুকুরের যে একটা কমন ফিচার, যে সে বলতেছে আই ক্যান বার্ক সেমিকোলন। এখন আসো আমাদের টার্গেট হচ্ছে কিন্তু এই চাইল্ড ক্লাসের মাধ্যমে বেস ক্লাসকে অ্যাক্সেস করা, দেখি পারে কিনা, যে ইনহেরিট করে কিনা। তাহলে আমি এবার ক্লাস অবজেক্ট বানাবো, কিন্তু ডগের অবজেক্ট, ডগের একটা অবজেক্ট বানাচ্ছি, সাপোজ ধরো ডি। দেখো আমি কিন্তু অ্যানিমেলের অবজেক্ট বানাইনি, আমি কিন্তু ডগের অবজেক্ট বানিয়েছি। সো ডগ কিন্তু ইনহেরিটেডলি অ্যানিমেলের যে পার্টগুলো আছে সেটাকে সে ইনহেরিট করবে, দ্যাট মিনস অ্যাক্সেস করতে পারবে। দেখি আসো পারে কিনা। এবার আসো ডি ডট, বললাম যে ইট, তাহলে ডি ডট ইট, ইট কে এর ভিতরে আছে, দেখো তো কোথাও ইট ফাংশন কে আছে আমাদের সাব ক্লাসের মধ্যে? সাব ক্লাসের মধ্যে কিন্তু আমাদের এটা নাই, কিন্তু দেখা যাবে এটা সে অ্যাক্সেস করতে পারবে। রান করি, আমরা অবশ্যই দেখতে পাবো যে সে অ্যাক্সেস করতে পারছে। আচ্ছা, এক্সপেক্টেড সেমিকোলন বিফোর স্ট্রিং কনস্ট্যান্ট লাইন নাম্বার 8। স্যার সি আউটের পরে এরো চিহ্ন দেওয়া হয় না স্যার, উপরে দুইটাতে ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আমার ক্লাস। থ্যাংক ইউ। তাহলে আসো এবার রান করি আমরা। তাহলে দেখো আই ক্যান ইট, তাহলে এই আই ক্যান ইট কি আসলে চাইল্ড ক্লাসে আছে? না স্যার। তাহলে তাহলে এটা আছে কোথায়? অ্যানিমেল ক্লাসে। তাহলে আমরা যেটা বলছি যে এখন তুমি যদি মনে করো যে ডগের জন্য একটা ক্লাস বানাবা আলাদাভাবে, নতুন, মানে চাইল্ড ক্লাস না, শুধুমাত্র ডগের মধ্যে একটা ক্লাস বানাবা, তাহলে ডগও তো কি করে, সে খাওয়া দাওয়া করে, সে ঘুমায় না? জি স্যার। তাহলে ডগের জন্য যদি আবার এই দুইটা লিখো এটার ভিতরে, এরপরে ধরো ক্যাট কেলা, ক্যাটের জন্য তো কি হবে, সে খাবে, সে ঘুমাবে না? জি স্যার। এবার যে টাইগারের জন্য যাও, সেও তো খাবে, সেও তো ঘুমাবে, তাই নাকি? তাহলে প্রত্যেকবার কি এগুলো লিখবা? তাহলে আমাদের যেটা হয় যে যখন আমরা ক্লাস বানাই, সেটা স্টুডেন্ট হোক, অ্যানিমেল হোক, অ্যাকাউন্ট হোক, টিচার হোক, কমন যেই পার্টগুলো থাকে সেগুলো আমরা বেস ক্লাসের মধ্যে রাখি। যখন আমাদের সাব ক্লাসগুলো আসবে, সাপোজ ধরো যদি টিচার হয় তাহলে মেল টিচার, ফিমেল টিচার আলাদা সাব ক্লাস আসবে। তাহলে মেল টিচার কি অবশ্যই সে টিচারের যেই অ্যাক্টিভিটিগুলো থাকবে বা ফাংশন থাকবে সেগুলো কি তার হবে না? অবশ্যই হবে। এবার ধরো পৃথিবীর সমস্ত টিচারের নাম তো ধরো সাপোজ ধরো বুলবুল আহমেদ হবে না, হবে? তো এখন যদি তুমি আলাদা একজন মেল টিচারকে অ্যাক্সেস করতে চাও, তার নাম দিতে চাও, সেটা তো আমরা, যদি এটা টিচার হয় সেটা দিয়ে করাবো না, আমরা সাব ক্লাস দিয়ে করাবো। তাহলে এখানে আমরা আশা করি বুঝতে পেরেছি যে আমাদের মেইন ক্লাসের মধ্যে যেই পার্টগুলো থাকে সেই পার্টগুলো আমরা ডিরাইভ ক্লাসের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। আসো একটু দেখি। এবার আসো ইট দিলাম, এবার আসো আমরা যদি দিই স্লিপ, কন্ট্রোল ডি দিয়ে এবার দিচ্ছি বার্ক। তাহলে এই বার্কটা কিন্তু চাইল্ড ক্লাসের নিজস্ব নাকি? শুধু একটাই নিজস্ব, আর বাকি দুটা কিন্তু অ্যানিমেল থেকে সে ইনহেরিট করে পেলো, উত্তরাধিকার সূত্রে পেলো। আসো রান করে দেখি। আসছে, তিনটাই আসছে। তোমরা কি বুঝতে পারলা? জি স্যার। আচ্ছা, এখন এই প্রোগ্রামটাকে আরও অনেক সুন্দরভাবে, আরও কিছু এডিশনাল ফিচার দিয়ে অনেক সুন্দর করা যাবে। তোমরা, আমি জাস্ট রেফার করে দিচ্ছি এই সাইটটা, এই যে programis.com। তুমি এখানে inheritance.c++ দিলে প্রথমে অনেকগুলো লিঙ্ক পাবা, এখানে তো অবশ্যই এটা পাবা যে programis.com। এখানে গেলে এটার পুরোটা পড়বা। এখানে যে লাস্টে দেখা যাচ্ছে যে তোমার ওরা যেটা করেছে, এরপরে কিভাবে মেম্বারদের প্রোটেক্ট করা যায়, এখানে দেখা যাচ্ছে যে এই যে প্রাইভেট প্রপার্টি নিয়ে আসছে, প্রোটেক্টেড প্রপার্টি নিয়ে আসছে। প্রাইভেট তো কোনোভাবেই বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না, প্রোটেক্টকে ডিরাইভ ক্লাসের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে। দেখো প্রোটেক্টেড যেটা, এটা কিন্তু এই ডিরাইভ ক্লাসে এসে সম্ভবত ইউজ করেছে। প্রোটেক্টের মধ্যে টাইপ আছে, এই যে টাইপ আছে। সো এই প্রোগ্রামটা তোমরা নিজেরা ট্রাই করবা। আমি একটা রিয়েল লাইফ একটা প্রজেক্ট দেখাই, কি বলো? ওকে স্যার। আমি একটা রিয়েল লাইফ প্রজেক্ট দেখাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে। তো এখানে আমি অনেকগুলো লিঙ্ক ওপেন করেছি, এগুলো যদি একটু পরে যে সাব ক্লাস, সুপার ক্লাস কি পাবা, ইনহেরিটেন্স কি পাবা, ইনহেরিটেন্সের অনেকগুলো ক্যাটাগরিও আছে। আচ্ছা, এখানে জিনিস দেখো খুব সুন্দর করে হয়তো আরও এক্সপ্লেন করছে যে আমরা কেন আসলে ইনহেরিটেন্স ইউজ করবো, এটা আমি বলার চেষ্টা করছি। তারপর এখানে একটা এক্সাম্পল দেখলাম। ধরো পৃথিবীর যত ভেহিকেল আছে, সমস্ত ভেহিকেলের কি ফুয়েল অ্যামাউন্ট, ক্যাপাসিটি, অ্যাপ্লাই ব্রেকস এগুলো আছে না? সেটা বাস হোক, কার হোক, ট্রাক হোক। যে ট্রাক এক ধরনের ফুয়েল অ্যামাউন্ট থাকবে, কারের এক ধরনের থাকবে, বাসের এক ধরনের থাকবে, কিন্তু ফুয়েল তো থাকবে। এখন তুমি যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জন্য আলাদা আলাদা করে যদি এই তিনটা ফাংশন তৈরি করো,
তাহলে প্রত্যেকটা বাসের যতগুলো আছে, কারের যতগুলো আছে, ট্রাকের সবগুলো আলাদা আলাদা তৈরি করতে হচ্ছে। কিন্তু যদি এই সবগুলো তো কমন তো এই কমন ফাংশন তো আমরা ভেহিকলের মধ্যে রাখতে পারি, তাহলে তার সবগুলোর মধ্যে এগুলো লিখতে হবে না? হবে। না স্যার। এই ব্যাখ্যাটা ওরা এখানে দিয়েছে, এগুলো একটু পড়বা, তাহলে এখন ইজিলি বুঝতে পারবা। এই যে বলছে যে ক্লাস ভেহিকল, যে ফুয়েল, ক্যাপাসিটি, অ্যাপ্লাই ব্রেকস, এগুলো কিন্তু সবার মধ্যে আছে, বাসের মধ্যে আছে, কারের মধ্যেও আছে, ট্রাকের মধ্যে আছে। সো এরা তিনজন কি করবে, এই ক্লাসটাকে, এটা হচ্ছে বেস ক্লাস আর তারা হচ্ছে সব সাব ক্লাস, এই সাব ক্লাস কি করবে, বেস ক্লাসকে ইনহেরিট করবে। তাহলে আমার দেখাচ্ছে কোড অনেক কমে যাবে না? জি কোড স্যার। কিন্তু অনেক কমে যাবে। সো এতটুকু আইডিয়া তোমরা এখান থেকে পেলা। আমি এবার আসো যে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, আশা করি বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস, আমি চাইলে ব্যাংকেটটাও করতে পারতাম, আমি নতুন একটা দেখাই তোমাদের জন্য সুবিধা হবে। যে এনক্যাপসুলেশন, তুমি এখন যে এক্সাম্পলটা দেখাবো এটা এনক্যাপসুলেশনের ফিচার, বা তুমি চাইলে এটা এনক্যাপসুলেশনের মাধ্যমে করতে পারবা। আর এনক্যাপসুলেশন মানেই তো হচ্ছে ক্লাসের মধ্যে ডেটা মেম্বার এবং হচ্ছে মেথড থাকলেই সেটা এনক্যাপসুলেশন। আসো এবার আমরা একটা প্রজেক্ট দেখি ইনহেরিটেন্সের মাধ্যমে। প্রজেক্ট ডট সিপিপি, আশা করি মনোযোগ সহকারে বুঝবা। ইনক্লুড আইও স্ট্রিম। সো আমাদের টার্গেট একটা ছোট একটা প্রজেক্ট ডেভেলপ করা, ইনহেরিটেন্স কনসেপ্ট আমরা এখানে অবশ্যই নিয়ে আসবো, পাশাপাশি আমাদের এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন সব কিছু আমরা চাইলে এখানে রিভিউ করতে পারবো। ওকে, তাহলে আসলে একটা ক্লাস বানাচ্ছি এমপ্লয়ি নাম দিয়ে। আমাদের টার্গেট হচ্ছে এই এমপ্লয়ি ক্লাসের মাধ্যমে আমরা যেগুলো চাই, যে একটা অর্গানাইজেশনে বিভিন্ন ক্যাটাগরি এমপ্লয়ি থাকে, এমপ্লয়ীদের স্যালারি ক্যালকুলেট করতে চাই। তো এই স্যালারি ক্যালকুলেট করার জন্য আমাদের কি কি লাগতে পারে, তার বেসিক স্যালারি জানতে হবে, তার হাউস রেট জানতে হবে, তার মেডিকেল অ্যালাউন্স জানতে হবে, ট্যাক্স কত পার্সেন্ট কাটবে এগুলো জানতে হবে, পাশাপাশি আরও অনেক কিছু থাকতে পারে। আর যদি বলি যে কিছু ডেটা আমার লাগবে এমপ্লয়ি সম্পর্কে, সাপোজ তার নাম লাগবে, তার একটা এমপ্লয়ি নাম্বার থাকতে পারে, যেমন তোমাদের স্টুডেন্ট নাম্বার, আইডি আছে, এরকম কয়েকটা কমন ফিচার নেই আমরা। সাপোজ ধরো প্রাইভেট নিচ্ছি যে ইন্টিজার এমপ্লয়ি আইডি, ওকে, তারপরে নিচ্ছি ধরো স্ট্রিং এমপ্লয়ি নেম। এবার আসো ডাবল নিচ্ছি, সাপোজ বেসিক স্যালারি কত সেটা জানতে হবে, এইচআর, হাউস রেন্ট, আচ্ছা ছোটো হাতে লিখি হাউস রেন্ট, এইচআর মানে হাউস রেন্ট সংক্ষেপে লিখলাম। তারপরে কি হতে পারে, মেডিকেল অ্যালাউন্স হতে পারে, আর ধরো ট্যাক্স, তিনটা নেই, চাইলে আরও বাড়াতে পারবো, এটা ডিপেন্ড করবে অর্গানাইজেশনের উপরে যে কী কী তারা অ্যাড করে। তো অনেকে দেখা যায় ঈদ বোনাস দিচ্ছে, বৈশাখী ভাতা দিচ্ছে, সো এগুলো সবই অ্যাড করা যাবে। আপাতত কমন যে বেসিক, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স আর হচ্ছে ট্যাক্স, এই কয়েকটা ফিচার নিয়ে কাজ করব। এবার আসো আমি একটা ফাংশন বানাই, সেটাও প্রাইভেট বানাতে চাচ্ছি। যে ধরো আমরা দিলাম যে ডাবল ক্যালকুলেট স্যালারি। তোমাদের যদি কারো কোনো ডাউট থাকে সাথে সাথে কোশ্চেন করবা যে স্যার এই পার্ট কেন আসলো। তাহলে ক্যালকুলেট স্যালারির মধ্যে আমরা প্রথমে আসো যে সি আউট একটা মেসেজ দেই যে এন্টার বেসিক, দ্যাট মিনস বেসিক স্যালারি ফর দ্য এমপ্লয়ি। এখন এই এমপ্লয়ি নামও আসতে পারে, তুমি যদি মনে করো ফর দ্য এমপ্লয়ি বুলবুল, ফর দ্য এমপ্লয়ি আলী যায়, সেটাও হতে পারে, অথবা ফর দ্য এমপ্লয়ি নাম্বার 1 সেটাও হতে পারে। আমি আপাতত শুধু এন্টার বেসিক স্যালারি ফর দ্য এমপ্লয়ি স্পেস রাখলাম, কিছু একটা দিব এখানে। এখন একটা ধরো এই আইডিটা আমার দরকার হতে পারে, এই নেমটা দরকার হতে পারে, তাই না? তাহলে আমি সেটা কিভাবে দিব, সাপোজ আমি আইটা দিই, সরি কন্ট্রোল জেড, যদি চাই আইডি, কন্ট্রোল সি, এখানে দিয়ে দিলাম আইডি। তাহলে কি এন্টার বেসিক ফর দ্য এমপ্লয়ি, যদি 1 হয় তাহলে 1 আসবে। এরপরে আমি একটা ক্লোন চিহ্ন দিচ্ছি, এরপর আমরা সেমিক্লোন দিচ্ছি। তার মানে এন্টার বেসিক ফর দ্য এমপ্লয়ি, যদি এখানে 1 আসে তাহলে 1, 2 আসলে 2, 3 আসলে 3। কীভাবে আসবে সেটা আমরা অবশ্যই দেখব। এখন আসো সিন দিয়ে আমরা বেসিক স্যালারিটা ইনপুট নিব, বেসিকটা ইনপুট নিলাম। এবার আসো সি আউট এগেন, এবার আসো আমরা হাউস রেন্টটা ইনপুট নিব, হাউস রেন্ট। সবার হাউস রেন্ট তো অবশ্যই এক হবে না, এই জন্য ইউজার কাছ থেকে নিচ্ছি সি ইন, তাহলে কী হবে এইচআর। তো আমরা যদি এখন এটা একটু কপি করি, কন্ট্রোল ভি, এটা ধরো মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স এখানে ধরো, তাহলে আমরা বলতেছি এম এ। ট্যাক্সটা কী হতে পারে, ট্যাক্সটা সাধারণত যেটা হয়, তোমার যে বেসিক স্যালারি থাকে এই বেসিকের 10%, এবং ট্যাক্সটা ডিডাক্ট হয়। সাপোজ তোমার যদি বেসিক স্যালারি 20,000 টাকা থাকে, তোমার টোটাল স্যালারি হয় সাপোজ ধরো 40,000 টাকা, কারণ বেসিক স্যালারির সাথে যোগ হয় হাউস রেন্ট, যোগ হয় মেডিকেল অ্যালাউন্স,
আর মাইনাস হয় বেসিকের 10% বা 15% ট্যাক্স। তো আমরা তাহলে ট্যাক্সটা কীভাবে ক্যালকুলেট করবো, যে বেসিকের 10%, 10% মানে কি 0.10, তাহলে বেসিক ইন্টু 10%, এখানে কিন্তু ট্যাক্সটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের স্যালারি হিসাব করতে হবে। এবার স্যালারি নামে একটা ভেরিয়েবল আমাদের দরকার, এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিই। আমি যেভাবে করতেছি এভাবেই তৈরি করতে পারবো তা না, তোমরা শুধু কনসেপ্টটা নাও, তারপর নিজের মতো করে তুমি আরও নতুন নতুন আইডিয়া সেট করে করতে পারবা। তাহলে আমার এখানে কী হবে, বেসিক স্যালারি প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল অ্যালাউন্স মাইনাস ট্যাক্স। এখন যদি কেউ মনে করো স্যার আমার তো ট্যাক্স ভেরিয়েবল দরকার নাই, এটা আমি লিখবো না, সরাসরি ট্যাক্সের জায়গাতে বসাই দিব যে বেসিক ইন্টু 0.10, তার মানে 10% বেসিকে ডিডাক্ট হয়ে যাবে। আমার কথা কি বুঝছো? আমি যদি এতটুকু কোড যদি এখানে দিয়ে দিই, তার মানে কি হচ্ছে, আমার এই টোটাল অ্যামাউন্টের থেকে বিয়োগ হচ্ছে 10%। কার 10%? বেসিকের 10%। সো আমি চাইলে এই ভেরিয়েবল নাও লিখতে পারি, আমি লিখলাম তোমাদের জাস্ট ভেঙে ভেঙে বোঝানোর জন্য। এখন এই প্রোগ্রাম থেকে আমি রিটার্ন করে দিব, মানে এই ফাংশনটা থেকে রিটার্ন স্যালারি। তাহলে দেখো এটা একটা ফাংশন বানিয়েছি, যেই ফাংশন কল করলে তুমি বেসিক স্যালারি ইনপুট দিতে পারবা, হাউস রেন্ট ইনপুট দিতে পারবা, মেডিকেল অ্যালাউন্স ইনপুট দিতে পারবা। এর ভিতর ট্যাক্সটাও ক্যালকুলেট করে দিচ্ছি এবং ফর্মুলাটা আমরা অ্যাড করে দিয়েছি। যে ফর্মুলা আমরা বলতেছি যে বেসিক স্যালারি যেটা, তার সাথে যোগ হবে হাউস রেন্ট, তার সাথে যোগ হবে মেডিকেল অ্যালাউন্স। এখন হাউস রেন্ট অনেক সময় ফিক্সড হয়, অনেক সময় যেটা হয় যে বেসিকের 20% বা 50% হচ্ছে হাউস রেন্ট, তো সেগুলো চাইলে আমরা সবই করতে পারবো। তাহলে আমরা HR ইকুয়ালস টু তখন বলবো বেসিক ইন্টু 50%। মেডিকেল অ্যালাউন্স অনেক সময় হয় ফিক্সড, সাপোজ 5,000 টাকা, অনেক সময় 2,000 টাকা, অনেক সময় হয় যে না বেসিকের সাপোজ 5%। তো এগুলো সবই আমরা কন্ডিশনের উপরে সেট করতে পারবো যে আমাদের কি রিকোয়ারমেন্ট অর্গানাইজেশনের আছে। এক এক অর্গানাইজেশনের এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে। তাহলে রিটার্ন বানানটা মনে এখানে ভুল হয়েছে, তোমরা কিন্তু কেউ আমাকে অ্যাওয়ার করো নাই। তাহলে এগুলো কিন্তু সবই আমরা প্রাইভেট রাখছি, সো তোমরা বলতে পারো এটা ওয়ান কাইন্ড অফ অ্যাবস্ট্রাকশন, ঠিক আছে, যে বাইরে থেকে আমরা অ্যাক্সেস করতে দিব না। এখন আসো যে আমরা যদি একটা অবজেক্ট বানাই, সাপোজ ধরো বললাম যে এমপ্লয়ি, সাপোজ ধরো বললাম বা E1 বললাম, একটা অবজেক্ট বানাবো। তাহলে আমরা চাচ্ছি এই অবজেক্টের ভিতরে, আমরা যদি বলি যে অবজেক্টের ভিতরে আমরা বলে দিব এমপ্লয়ি নাম্বারটা, সাপোজ আমি বলে দিলাম এমপ্লয়ি নাম্বার 1। তাহলে এখন কিন্তু এটা কনস্ট্রাক্টর হয়ে গেছে না? তোমরা বলো তো এটা কি হয়েছে? কনস্ট্রাক্টর হয়ে গেছে। তাহলে কনস্ট্রাক্টর কি হয়? অলওয়েজ পাবলিক হয় না? পাবলিক। তাহলে আসো আমরা একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর নেই আপাতত, প্রয়োজনে পরে ডিফল্ট কনস্ট্রাক্টর নিব। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আমাদের ইন্টিজার, কোনটা হবে, একটা যে কোনো একটা ভেরিয়েবল নিতে পারো, তুমি চাইলে এটা হুবহু নিতে পারো, তাহলে দিস অপারেটর ইউজ করতে হবে। আসো দিসটা একটু রিভিউ করি, মনে আছে দিস অপারেটর? তাহলে আমি এক্সাক্ট এটাই রাখলাম। তাহলে আমাদের কি হবে, দিস ইআইডি ইকুয়ালস টু ইআইডি। তোমরা কি বুঝছো নাকি বুঝো নাই? মানে প্যারামিটারে যে ভেরিয়েবল আর আমাদের ক্লাসের মধ্যে সেম ভেরিয়েবল আছে, যখন সেম থাকে তখন আমরা কিন্তু এই লেফট সাইডের পার্টটাকে বুঝাই যে আমরা হচ্ছে এটা হচ্ছে এই ক্লাসের, তখন আমরা দিস দিই। আর যদি মনে করো না স্যার আপনি এখানে আলাদা ভেরিয়েবল দেন লাইক এক্স, তাহলে অবশ্যই আমরা এখানে বলবো হচ্ছে এক্স, সেই ক্ষেত্রে দিস দিলেও কোনো প্রবলেম নেই, না দিলেও কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? এখন তুমি দিস রিমুভ করে দিলেও সমস্যা নেই, থাকলেও কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে আমরা কিন্তু আইটা পেয়ে যাচ্ছি। দ্যাট মিনস এই যে আইটা আমরা সেট করে ফেললাম। যদি মনে করো স্যার নামটা আমার দরকার, নামটাও নিতে চাই, তাহলে সেটাও তো নেওয়া যাবে, যাবে না? এখানে চাইলে কমা দিয়ে আরেকটা প্যারামিটার দিতে পারবো। আপাতত আমি আইটা নিই, পরে দুইটাই নিব, অসুবিধা নেই। এখন আসো যে আমরা রেজাল্ট দেখবো কিভাবে। আসো একটা পাবলিক ফাংশন বানাই, যে ভয়েড ডিসপ্লে। সোফার কিন্তু ইনহেরিটেন্স কোনো কিছু আসে নাই, মাথায় রেখো। তাহলে এখানে ধরো আমরা বললাম যে আমাকে স্যালারিটা বের করতে হবে, একটা ভেরিয়েবল নিচ্ছি স্যালারি ইকুয়ালস টু, তাহলে এই স্যালারির মধ্যে আমরা কাকে কল করব তোমরা বলো তো? এটাকে কল করব না, এই ফাংশনটাকে, কন্ট্রোল সি, এই ফাংশনটাকে কল করে দিলাম। তাহলে কল করা মানে তার কাছে রিটার্ন আসবে কি? স্যালারিটা রিটার্ন আসবে না? এর কাছে এই স্যালারিটা রিটার্ন আসবে, ক্যালকুলেশনটা রিটার্ন আসলে সে স্যালারির মধ্যে রেখে দিবে এবং এখানে সে কি করবে, সে বলবে স্যালারি ইকুয়ালস টু স্যালারি এন্ডেল। সো আমাদের মোটামুটি ইমপ্লিমেন্টেশন ডান। এখন আসো যে E1 ডট ডিসপ্লে।
এখন পর্যন্ত আমরা ইনহেরিটেন্সে কোনো কাজ করিনি, দেখি আমরা এটাকে কাজ করাতে পারি কিনা। রান করি। তাহলে দেখো এন্টার বেসিক ফর দ্য এমপ্লয়ি 1, এই যে 1টা কি অটোমেটিক আসছে না? 1টা কোত্থেকে আসলো? আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে ইআইডির ভ্যালু কিন্তু সেট করে রাখছি, তাই নাকি? এই যে আমরা যে 1 পাঠাচ্ছি, এখানে কিন্তু আমরা এই যে এখানে ইআইডি প্রিন্ট দিচ্ছি, তার মানে ইআইডি প্রিন্ট দেওয়া মানে কত প্রিন্ট হচ্ছে? 1 প্রিন্ট হচ্ছে। এবার আসো আমি বেসিক ইনপুট দিচ্ছি, সাপোজ দিলাম 10,000 টাকা, হাউস রেন্ট দিচ্ছি 5,000 টাকা, মেডিকেল অ্যালাউন্স দিচ্ছি 5,000 টাকা, তাহলে টোটাল কত হলো? 20,000 না? এই 20,000 থেকে জি স্যার 20,000 থেকে বেসিকের 10% বিয়োগ হবে, যেটা ট্যাক্স। তাহলে 10,000 টাকা 10% কত? 1,000 না? তাহলে আমার অ্যাকচুয়াল স্যালারি কত হবে? এবার এন্টার দিয়ে আসবে 19,000। আসছে? আসছে নাকি আসে না? জি স্যার আচ্ছা, এবার আসো যে আরেকটা এমপ্লয়ি ক্রিয়েট করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এবার এমপ্লয়ি নাম্বার 2, জি স্যার এবার হচ্ছে এমপ্লয়ি নাম্বার 2, আমি এখানে অবজেক্ট নাম্বার 2। এবার রান করো, দুইটা এমপ্লয়ির আমরা ডেটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে আসো এন্টার বেসিক ফর দ্য এমপ্লয়ি 1, সাপোজ দিচ্ছি 10,000, এবার দিচ্ছি 5,000, দিচ্ছি 2,000। তোমরা বলবো আনসার কত হবে? 15 2 17 এখানে আসছে। আনসার কত হবে দ্রুত বলো। 16,000 স্যার। থ্যাংক ইউ। তার মানে 1,000 টাকা বিয়োগ হচ্ছে, যেহেতু আমরা ট্যাক্স 10% ডিডাক্ট করছি। এবার আসো এমপ্লয়ি নাম্বার 1ই কিন্তু আসলো। এমপ্লয়ি নাম্বার কি আসলো? স্যার কল করার সময় 1 দিয়ে রাখছেন। না, আমরা 2 তো দিয়েছি। আচ্ছা, 1 স্যার কল করছেন। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তার মানে এই কারণে আসছে। তার মানে তোমরা খুব ভালোভাবে প্রোগ্রাম দেখতেছো। রান করি, দ্রুত বলবো আনসার কত হবে? 500 200 100। আনসার কত হবে বলো? 500 10% কত? 50 টাকা না? 50 টাকা স্যার। তাহলে 800 থেকে 50 টাকা বিয়োগ হবে, 750 আসার কথা নাকি? 50 স্যার। আসছে? এই দেখো এমপ্লয়ি নাম্বার 2। এবার তার স্যালারি ধরো 20,000 টাকা হচ্ছে বেসিক স্যালারি, হাউস রেন্ট হচ্ছে 10,000 টাকা, মানে বেসিকের 50%, মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 5,000 টাকা। তাহলে কত হলো? 30 35,000। 35,000 থেকে বাদ যাবে কত? 2,000 টাকা নাকি? 33,000 আসার কথা না? আসছে? ওকে ফাইন। এখন আসো, জি স্যার এখন আসো তুমি যদি মনে করো স্যার আমি এখানে প্যারামিটার দিতে চাই ইন্টিজার ই আইডি, কোনো প্রবলেম হবে কিনা? নাম্বার 1, তাহলে আমার অবশ্যই প্রবলেম হবে, এখানে কিন্তু আমার সেটা চাইবে। রান করো। এরর ধরছে না? কারণ তুমি এখানে প্যারামিটার দিচ্ছ আর এখানে আর্গুমেন্ট পাস করাচ্ছ না, তাহলে এখানে কি পাস করাবা? এটা পাস করাবা না? তাহলে ই আইডি, দ্যাট মিনস আরও সরাসরি বলে দিলাম যে তুমি এই আইটা নিয়ে যাও, এখানে আসলো। এখন ই আইডি মানে হচ্ছে যে প্যারামিটার আসছে, আমি মনে করছি এটা এখান থেকে পাইছে। তা নাহলে আমাকে চিন্তা করতে হচ্ছিল যে আসলে কনস্ট্রাক্টরের মাধ্যমে যেটা আমি দিয়েছি সেটা এখানে কিভাবে সরাসরি আসলো, যদিও এই ভ্যালুর মধ্যে যেহেতু ডেটা সেট হয়েছে এই কারণে আসতেছে। এখন আমি আরও স্পেসিফিক করে দিলাম যে ক্যালকুলেটরের মধ্যে একটা কি আসতে পারে? এমপ্লয়ি আইডি আসতে পারে। কোত্থেকে আসবে? যখন আমি ক্যালকুলেটরে কল করবো তার মধ্যে দিয়ে দিব। এটা সে কোত্থেকে পেলো? কনস্ট্রাক্টরের মাধ্যমে সেট করছে। দেখো কোনো ধরনের পার্থক্য আসার কথা না। 5,000 2,000 1,000। সো আমরা দেখতে পাচ্ছি স্যালারি 7,500, 5 2 7 আর 1 8, 8 থেকে 500 বিয়োগ। সো আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। 10,000 10,000 20,000 আর 2,000, 22,000 থেকে 1,000 বিয়োগ 21,000 চলে আসছে। তো এখন কিন্তু সোফার আমাদের এটা বলতে পারো অ্যাবস্ট্রাকশনের ইমপ্লিমেন্টেশন, এনক্যাপসুলেশনের ইমপ্লিমেন্টেশন। কেন এনক্যাপসুলেশন? কারণ আমরা জানি এনক্যাপসুলেশন মানে হচ্ছে ডেটা মেম্বার থাকবে আর ফাংশন থাকবে, সব আছে। সো এনক্যাপসুলেশন। অ্যাবস্ট্রাকশন আমরা যেটা বুঝিয়েছিলাম যে কিছু পার্ট আমরা হাইড করে রাখবো অন্যদের কাছ থেকে, সো এটা আমরা বলতে পারি ডেটা অ্যাবস্ট্রাকশন। আমরা কিন্তু এখন পর্যন্ত ইনহেরিটেন্স বলিনি, এখন আমরা ইনহেরিটেন্সটা একটু বলবো। এখন যদি কেউ মনে করো স্যার আমি এখানে একটু নাম দেখতে চাই, এটা কি সম্ভব? জি স্যার পসিবল। তাহলে আমরা কি করতে পারি? এখানে নামটাও নিয়ে আসতে পারি না? জি স্যার যে স্ট্রিং সাপোজ ধরো বললাম ওয়াই, তাহলে এখানে কি হবে? দিস না দিলেও কিন্তু হবে। তারপর আমি লিখলাম একটু রিভিউ করার জন্য ই নেম। ই নেম কোথেকে পেলাম বুঝতেছো তো? আমাদের অবশ্যই প্রাইভেট মেম্বার হিসেবে আছে ই নেমটা, তার মধ্যে ওয়াইটা পাঠাবো। তাহলে এখন এই কনস্ট্রাক্টর যখন বানাচ্ছি, দ্যাট মিনস অবজেক্ট যখন ক্রিয়েট করলাম, তখন আমি এখানে যদি বলে দেই লাইক এটা বললাম, আর এখানে কমা দিয়ে এখানে বললাম আলিজা। ওকে, তাহলে এখন আসো আমি এবার এমপ্লয়ি নাম্বার পাঠাতে চাচ্ছি না, শুধু দুইটা আমার আছে, ঠিক আছে, সেট করা আছে, কিন্তু আমি চাচ্ছি শুধু এমপ্লয়ি নামটা যাক। এমন হতে পারে, অথবা তুমি দুইটাই চাচ্ছ, এমনও হতে পারে। আমি আচ্ছা দুইটা দেখাই প্রথমে। তাহলে স্ট্রিং ই
নেম, যদিও না দিলেও কোনো প্রবলেম হতো না। এখানে আমরা এখন পাঠাবো কি, দুইটা জিনিস পাঠাচ্ছি, ই নেম। তাহলে এখন আসো যে আমি এখানে প্রিন্ট দিতে যাচ্ছি, বা এটা এইভাবে থাক, আরও সুন্দর করা যায়। আচ্ছা, এখানে দিই নাম। ওকে, তুমি যদি এখানে একটা জিনিস বাড়াও যে সি আউট স্যালারি ক্যালকুলেশন ফর এমপ্লয়ি, এখানে দিচ্ছ হচ্ছে ই আইডি, এরপরে এখানে কোলন চিহ্ন দাও, স্পেস দাও, স্ল্যাশ এন দিয়ে দাও, সেমিক্লোন। তাহলে স্যালারি ক্যালকুলেশন ফর এমপ্লয়ি 1, এখানে আর এন্টার বেসিক স্যালারি, এন্টার বেসিক যদি বলি, এমপ্লয়ি আর দরকার নাই, এন্টার বেসিক। আচ্ছা আচ্ছা, স্যালারি ক্যালকুলেশন ফর এমপ্লয়ি 1 নেমটা কীভাবে দেখানো যেতে পারে? আচ্ছা, আরও সুন্দর করে দেখাই, সি আউট, আচ্ছা এখানে না দেই, এগুলো তো প্রোগ্রামার ঠিক করবে বিভিন্ন চিন্তা করে করে। ধরো এখানে আমরা দিলাম যে এমপ্লয়ি নেম, তাহলে এখানে আমরা দিয়ে দিচ্ছি ই নেম এন্ডেল। তাহলে আমাদের প্রথমে স্যালারি ক্যালকুলেশন ফর এমপ্লয়ি 1, তাহলে প্রথমে কি দেখাবে, এমপ্লয়ি নেম, এরপর আমরা বলবো যে এন্টার বেসিক স্যালারি, এন্টার বেসিক স্যালারি। প্রথমে বেসিক স্যালারি ইনপুট দাও, তার কত বেসিক সেট করা আছে, তাহলে বেসিক ইনপুট, হাউস রেন্ট ইনপুট, মেডিকেল অ্যালাউন্স ইনপুট। তাহলে আমাদের দেখি এবার দুইটা প্যারামিটার পাস করে আমাদের কোনো লাভ হয় কিনা। রান করি, এখানে মনে একটু ভুল আছে, এটা মনে আপার কেস হবে। এবার আসলে রান করি যে আমরা কোন ফরম্যাটে রেজাল্ট চাচ্ছি। দেখো স্যালারি ক্যালকুলেশন ফর এমপ্লয়ি 1, তাহলে এমপ্লয়ি নেম কি অটোমেটিক চলে আসছে না? তাহলে এবার আসো যে 20,000, 10,000, 5,000, তাহলে আনসার কত আসবে? 30, 35, তার থেকে 2,000 টাকা বিয়োগ 33,000 আসছে। এবারে স্যালারি ক্যালকুলেশন ফর এমপ্লয়ি 2, অটোমেটিক নাম চলে আসছে। এখন যদি তুমি এখানে ডেজিগনেশন থেকে শুরু করে সব কিছু দিতে চাও, আসবে না? আমি আর চাচ্ছি না আর কি, তোমাদের জাস্ট আইডিয়া দিলাম। পারবা নাকি পারবা না? যে সে ডেজিগনেশন কি, সে কোন লেভেলের এমপ্লয়ি, সেগুলো তো পারবা। আমি এখানে একটু স্ল্যাশ এন দুইটা দিয়ে দিই, তাহলে একটু দেখতে ভালো লাগবে প্রোগ্রামটা। আর এইখানে একটু ডিজাইন চাইলে দিতে পারো, আমরা এটাকে ক্লোন চিহ্ন না দিয়ে যেটা করতে পারি, এখানে সি আউট, কাজ করতে গেলে অনেক কিছু মনে হয় যে করি, এটা করতে করতে দেখবো তোমরাও পারবা। কোনটা দেখতে ভালো, কোনটা দেখতে কেমন লাগবে, এটা তোমরা নিজে ডিসাইড করবা। দেখো এই দেখো একটা স্পেসের একটা প্রবলেম হয়েছে, তাই না? কেন হলো? কারণ এখানে একটা স্পেস ছিল, আমি স্পেসটা রিমুভ করে দিয়েছি, এই জন্য প্রবলেম হচ্ছে। ওকে, রান করি। তাহলে স্যালারি ক্যালকুলেশন ফর এমপ্লয়ি 1, এখন যদি এমপ্লয়ি নেম, এমপ্লয়ি ডেজিগনেশন, কোন ক্যাটাগরি সব যদি দাও, এরপর তুমি তো ইনপুট দিতেই পারবা। সাপোজ বেসিক স্যালারি, হাউস রেন্ট হচ্ছে তার 50%, সাপোজ ধরো 15,000, অ্যালাউন্স ধরো হচ্ছে 10,000, তাহলে 52,000 আসলো কিভাবে? দেখো তোমাদের সাথে মিলে কিনা কনসেপ্ট, আশা করি কোনো সমস্যার কথা না। 30, 45, 45 আর 10 হচ্ছে 55, 55 থেকে 3,000 বিয়োগ 52,000। সো আমরা আশা করি এটা বুঝতে পেরেছি, একটু ফরম্যাটিং করলাম। এখন আসো আমাদের ইনহেরিটেন্স, অনেক কথা বলে ফেলছি, ইনহেরিটেন্স এখনো আসেনি। এখন ধরো এটা দিয়ে সবার স্যালারি ক্যালকুলেট করা যাবে অর্গানাইজেশনের, কিন্তু হঠাৎ করে ধরো একজন এর মধ্যে ইনক্লুড করতে যাচ্ছ, লাইক ধরো ভিসি স্যার, যে তার হয়তো বা অন্য কারো তোমার ট্রাভেল অ্যালাউন্স নাই, বাট ভিসি স্যারের ট্রাভেল অ্যালাউন্স আছে 50,000 টাকা, হতে পারে না? অন্য কারো নাই কিন্তু স্যারের আছে। অথবা ধরো একজন আইটি এক্সপার্ট নিয়েছে, তাকে একটা বোনাস দিবে, পারফরমেন্স বোনাস, যে 20,000 টাকা নর্মাল স্যালারির সাথে। তো এখন আমি কি এটার মধ্যে যদি ইনক্লুড করি, সবার সাথে অ্যাড হয়ে যাবে না? তাহলে এই ক্যালকুলেট স্যালারি মানে কিন্তু সবার, ইন জেনারেল সবাই হয়তো এই পার্টে আসবে। এখন আসলে আলাদা একটা ক্লাস বানাবো, কেন বানাবো তোমরা অবশ্যই এখন বুঝতে পারবা। এবার আসলে আমি একটা ক্লাস বানাচ্ছি, সাপোজ ধরো প্রোগ্রামার বা আইটি এক্সপার্ট বা যাইব না, আমি প্রোগ্রামার দিলাম, ক্লোন চিহ্ন। তার মানে এটা কিন্তু আমি বানাচ্ছি সাব ক্লাস, বুঝতেই পারতেছো, এটা কিন্তু আমরা বানাচ্ছি সাব ক্লাস। ওকে,
এখন আসো এই সাব ক্লাস কি করবে, তারও স্যালারি ক্যালকুলেট করতে হবে, সো সে ইনহেরিটেডলি এই এমপ্লয়িকে অ্যাক্সেস করবে। তাহলে আসো এখানে কি বলবো, পাবলিক বলি, যেহেতু আমরা এখন পর্যন্ত পার্থক্য বুঝাই নাই পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড এই ক্ষেত্রে। তাহলে এখন আমরা কাকে ইনহেরিট করব, এমপ্লয়িকে। ওকে, তাহলে এখন কিন্তু এটা আমাদের বেস ক্লাস, এ দেখুন এটা হচ্ছে আমাদের বেস ক্লাস, এখন না আগে ওইটা বেস ক্লাসই ছিল। তো এখন হচ্ছে সাব ক্লাস কি করবে, বেস ক্লাসকে ইনহেরিট করবে। তাহলে কি ইনহেরিট করা দরকার, আমি বলছিলাম যে সাপোজ ধরো তার একটা বোনাস বা পারফরমেন্স বোনাস হয়তো বা যোগ হবে, তাহলে ধরো বলে দিচ্ছি যে ডাবল বোনাস ইকুয়ালস টু, ধরো তাকে 10,000 টাকা এক্সট্রা দেওয়া হচ্ছে কোনো একটা কারণে। ওকে, এখন ধরো যদি তাই হয় তাহলে আমাদের এই ক্ষেত্রে ডিসপ্লে ফাংশনটা একটু চেঞ্জ হবে না, এটাকে কপি করে নিয়ে আসি এটার ভিতরে, কন্ট্রোল ভি। তাহলে তার যেই স্যালারি থাকবে তার সাথে কি যোগ হবে বলো তো, বোনাসটা যোগ হবে। এইখানে কার ক্যালকুলেট স্যালারি আমার করতে হচ্ছে, 10,000। নতুন 10,000 এখানে যোগ হবে। তো এখন হচ্ছে এমপ্লয়ি আইডি লাগবে, নেম লাগবে, এটা আমি এখান থেকে কিভাবে পাঠাবো, এটা তো আরেকটা পার্ট, আরেকটা সাব ক্লাস না, এটা কিন্তু আরেকটা সাব ক্লাস। রান করে দেখি ভুল দেখায় কিনা। আচ্ছা, ভুল দেখাচ্ছে, ডাবল এমপ্লয়ি স্যালারি ইজ প্রাইভেট উইদিন দিস কনটেক্সট, স্যালারি বলতেছে প্রাইভেট করা। তাহলে দেখো এখন আমাদের যেহেতু ইনহেরিটেন্স, আমরা কি প্রাইভেট প্রপার্টিকে বাইরে থেকে অ্যাক্সেস করতে দিতে পারবো ডিরেক্ট ক্লাস থেকে? অবশ্যই পারবো না। তাহলে এটা কি করতে হবে, প্রোটেক্টেড করে দিতে হবে। সো আউটসাইড দ্য ক্লাস অ্যাক্সেস করা যাবে, অবশ্যই সেটা ডিরেক্ট ক্লাসের মধ্যে, অন্য কোথাও না। এবার দেখি এই এররটা রিমুভ হয় কিনা, অন্য কোনো এরর আসতে পারে। সো কোনো এরর নাই, বাট আউটপুটও আমাদের যেখানে আসবে তা কিন্তু না, কারণ আমরা এই প্রোগ্রামের জন্য কোনো অবজেক্ট তৈরি করি নাই, করছি? এই প্রোগ্রামের জন্য কোনো অবজেক্ট তৈরি করছি, করি নাই কিন্তু। তাহলে এবার আসলে আমরা প্রোগ্রামের জন্য অবজেক্ট তৈরি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। সো আগের যেটা নর্মাল এমপ্লয়ি ছিল কোনো সমস্যা নাই, এখন আমরা এখানে কিন্তু প্রোগ্রামের জন্য অবজেক্ট তৈরি করব, প্রোগ্রামার। তাহলে অবজেক্ট নাম্বার দিচ্ছি 3, ঠিক আছে, প্রোগ্রামার। তাহলে এখন এমপ্লয়ি নাম্বার হচ্ছে 3, এর নাম্বার ধরো দিচ্ছি হচ্ছে ধরো ঈশা। এখন এই যে এর কি কোনো কনস্ট্রাক্টর তৈরি করা আছে এই প্রোগ্রামারের? আচ্ছা, তাহলে এখানে এসে এই দুটা পাবে কোত্থেকে, এরর ধরার কথা না, দেখি ধরে কিনা। দেখো এখন কিন্তু এরর ধরছে, নো ম্যাচিং ফাংশন ফর কল প্রোগ্রামার ইন্ট কনস্ট্যান্ট। তার মানে কি এটা কি কনস্ট্রাক্টর না, এই যে প্রোগ্রামার, এটা আমরা লিখি নাই তাই বলতেছে। তাহলে এখন দেখো আমরা সোফার কিন্তু জাস্ট বেস ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর দেখেছিলাম, এখন আসলে আমরা সাব ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর তৈরি করতে পারবো কিনা সেটা দেখি। যেহেতু পাবলিক করা আছে আমরা এখানে লিখতে পারি। তাহলে আমাদের কি হবে, প্রোগ্রামার কন্ট্রোল ভি, এর প্যারামিটারের মধ্যে কি আসবে, ইন্টিজার ইআইডি আর হচ্ছে স্ট্রিং ই নেম, নাকি আসবে না? তাহলে এখন আমরা এটা কি করতে পারি, কন্ট্রোল সি আমরা এখানে বলে দিতে পারি, অথবা যদি আমরা এটাকে জাস্ট এক্স ওয়াই রাখি কোনো সমস্যা তো নাই, এক্স এবং ওয়াই। তাহলে এক্স ওয়াই আসলে ইআইডি এবং ই নেম, এগুলো কি ইআইডি কি এর নাকি হচ্ছে মেন ক্লাসের, বেস ক্লাসের না ইআইডি নেম? এই দেখো প্রোটেক্টেড, তাহলে এই যে প্রোটেক্টেড মেম্বারকে কিন্তু ডিরাইভ ক্লাস অ্যাক্সেস করতেছে, তাহলে তার মধ্যে কিন্তু সে ডেটা স্টোর করলো। এইবার যদি ইআইডি আর ই নেম যায় তাহলে তো অবশ্যই এটা যাওয়ার কথা না। তাহলে এখানে এখন কি হবে, E3 হবে। এখন আমাদের টার্গেট হচ্ছে দেখবো যে আমাদের প্রোগ্রামারের স্যালারি 10,000 টাকা বেশি যোগ হয় কিনা, তাহলে আমাদের টার্গেট ফুলফিল হচ্ছে। আসো রান করি। তাহলে এখানে একটা ভুল ধরছে, কি ভুল ধরলো, নো ম্যাচিং ফাংশন ফর কল টু এমপ্লয়ি, এটা আবার পেলো কোত্থেকে, প্রোগ্রামার ইন্টিজার এক্স ওয়াই, আমাদের e3.display, এখানে এমপ্লয়ি ফাংশন, আচ্ছা ইআইডি ই নেম। তাহলে এররটা বলতেছে নো ম্যাচিং ফাংশন ফর কল টু এমপ্লয়ি, তার মানে এমপ্লয়ি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর আমাদের সেট করতে বলতেছে, দেখি একটু সেট করে হয় কিনা। আমাদের এখানে কনস্ট্রাক্টর হচ্ছে এটা EMPL এমপ্লয়ি, সো ডিফল্ট একটা সেট করলাম, দেখি আমাদের কোনো এরর থাকে কিনা এবার। আচ্ছা এরর নেই, আমাদের এখন দেখি রেজাল্ট আসে কিনা। তাহলে সাপোজ ধরো বেসিক স্যালারি 10,000,
হাউস রেন্ট 5,000, এটা তোমরা অলরেডি দেখছো। মেডিকেল অ্যালাউন্স 2,000, তাহলে 15 2 17, 17 থেকে 1,000 বিয়োগ 16,000 আসবে। এমপ্লয়ি নাম্বার 2, আলিদার বেসিক স্যালারি দিচ্ছি ধরো 20,000, হাউস রেন্ট 10,000, মেডিকেল অ্যালাউন্স ধরো 5,000, তার মানে 20 10 30, 35 থেকে 2,000 বাদ 33। এবার আসা প্রোগ্রামারের কাজটা আসতেছে, এমপ্লয়ি স্যালারি ক্যালকুলেশন ফর এমপ্লয়ি নাম্বার 3। তাহলে তার ধরো দিচ্ছি আমরা স্যালারি 30,000, হাউস রেন্ট ধরো 15,000, মেডিকেল অ্যালাউন্স ধরো 5,000, তাহলে 30 45 50, 50-এর সাথে আরও 10 যোগ হয়ে 60 আসার কথা। আচ্ছা 60 আসবে, 60 থেকে আবার 3,000 বিয়োগ হবে, হয়েছে না 57,000? জি স্যার, জি স্যার। তাহলে এখন তোমরা বলো যে আমরা যে প্রোগ্রামারের জন্য যে কাজটা করলাম এখানে, এই প্রোগ্রামের জন্য কি আমি কি আসলে এই ফাংশনের ডিটেলসকে আবার বানিয়েছি না আগের থেকে ইউজ করছি? স্যার আগেরটা ইউজ করছি তাহলে এই যে ক্লাসের মধ্যে। আমরা যে ইনহেরিটেন্সের মধ্যে যে আমরা অ্যানিমেল বুঝতেছিলাম সিম্পলি, যে কেন দরকার আলাদা সাব ক্লাস তৈরি করা, যে কমন ফিচারগুলো সবার জন্য থাকবে, সাব ক্লাসে তার স্পেশাল ফিচারগুলো আমরা অ্যাড করব। তার মানে আগের পার্ট সব থাকবে, ইন এডিশন তুমি তার নিজস্ব পার্ট অ্যাড করবা। তাহলে মানে কি ইনহেরিটেডলি তুমি ইউজ করতেছো, তোমার বাবা তোমাকে প্রপার্টি দিয়ে গেছে, তুমি সেগুলো ইউজ করে তুমি নতুন আরও প্রপার্টি কিনে সেগুলো অ্যাড করতে পারবে না? তাহলে তোমার বাবার প্রপার্টি আর তোমার প্রপার্টি যুক্ত হয়ে নতুন প্রপার্টি হবে না? এটাকে বলা হচ্ছে ইনহেরিটেড বা ইনহেরিটেডলি তুমি পাচ্ছ, বা ইনহেরিটেন্স আমরা বলতেছি এখানে। বলো কারো কোনো ডাউট আছে কিনা এখানে? না স্যার, কোনো ডাউট আচ্ছা, এখন এখানে একটু স্যালারি ব্যাপারে একটু বলে দিই। অনেক সময় এমন হয় যে রিয়েল লাইফে যে হাউস এন্ড কোম্পানি সেট করে যে হাউস এন্ড যার বেসিক যত তার হচ্ছে তোমার কত, সাপোজ ধরো 50%। তাহলে এখানে আমরা কি করবো তাহলে, যে HR ইকুয়ালস টু বেসিক ইন্টু 50%, তার মানে কি 0.5 না? ঠিক আছে, ধরো মেডিকেল অ্যালাউন্স ইনপুট নেওয়া হলো, মেডিকেল অ্যালাউন্স কী হবে, যে বেসিকের বলে দিল যে বেসিকের হচ্ছে 10%, এটা হতে পারে যে বেসিকের 10%, তো দিলাম বেসিকের 10%। এখন বলো বেসিক তো আমরা পাচ্ছি সাপোজ ধরো 10,000, হাউজেন কী হবে 10,000-এর কত 50%, তার মানে কি 5,000, তাই না? এখন আমি আচ্ছা এখানে যেটা হবে, আমি যেটা ইনপুট দিব সেটার কিন্তু তার উপরে আবার কিন্তু হয়ে যাবে 50%, তার মানে এটা এইভাবে না করে আরেকভাবে করতে হবে। আমার কথা কি বুঝছো? যে সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে এইখানে এইগুলো ইনপুটই নিব না, আমরা ভিতরে কোড করে ফেলবো যে শুধুমাত্র বেসিকটা নিব, আর হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স এগুলো ইউজারের কাছ থেকে নিব না, নিয়ে এখানে সরাসরি কি করব, জাস্ট ভেরিয়েবলগুলো থাকবে। এটা হাউস রেন্ট ইকুয়ালস টু, যেমন ট্যাক্সকে আমরা ইনপুট নিয়েছি, তোমরা কেমন কথা বুঝছো? জি স্যার। ট্যাক্স কিন্তু ইনপুট নেইনি, শুধু বেসিকটা ইনপুট নিলে বাকিগুলো ইনপুট না নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারবো কোম্পানির রুলস অনুসারে। সো আমাদের ইনহেরিটেন্সের পার্টটুকু আপাতত এতটুকুই থাকবে। তোমরা এই প্রোগ্রামটা ভালো করে প্র্যাকটিস করবা। তোমরা যদি মনে করো এখন আরও একটা সাব ক্লাস বানাবা, সাপোজ অন্য আরেকজনের জন্য, সেটা হতে পারে অ্যানালিস্ট, তাকে ধরো বোনাস দিচ্ছে বা একটা পারফরমেন্স বোনাস দিচ্ছে 50,000 টাকা, দেখবা অ্যাড করতে পারো কিনা। ঠিক আছে, তাহলে তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। তো আমরা একটু রিকানেক্টেড হই, জাস্ট 5 মিনিট এটা রিভিউ করবো, তারপর আমরা শেষ করবো। ওকে ওকে স্যার। আচ্ছা, আমি যেটা তোমাদের এখানে বলতেছিলাম যে আমি চাইলে এগুলো ইনপুট ছাড়া কোম্পানির রুলস অনুসারে এখানে সরাসরি সেট করতে পারবো, এটা কি দেখাবো? নাম্বার 1। আরেকটা হচ্ছে তোমরা যদি চাও আমি এই সাব ক্লাসকে আরেকটা বাড়িয়ে আরেকটা দেখাতে পারি। তো ধরো আসলে সাব ক্লাস আরেকটা বাড়াই, কি বলো? তাহলে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। বাড়াই? বারান স্যার, আর ওইটাও দেখাই দিন। আচ্ছা ঠিক আছে, কন্ট্রোল ভি দিলাম। এবার আরেকটা সাব ক্লাস বানাচ্ছি। ধরো প্রোগ্রামার তো তাকে 10,000 টাকা বোনাস দিচ্ছে, সমস্যা নাই। এবার তো একজন সিস্টেম অ্যানালিস্ট নিচ্ছে, সিস্টেম অ্যানালিস্ট। তাহলে আমাদের সিস্টেম অ্যানালিস্ট একজন নতুন আসলো, তাকে ধরো বোনাস দিচ্ছে 50,000 টাকা বা 25,000 টাকা বা 30,000 টাকা দিই। তাহলে আমাদের এখন এখানে কি হবে বলো? সিস্টেম অ্যানালিস্ট হবে স্যার। সিস্টেম অ্যানালিস্ট হবে। তাহলে এবার দেখি সিস্টেম অ্যানালিস্টকে নিয়ে কাজ করা যায় কি না। সব আসলো, তাহলে তার বোনাস এটা আসবে। তাহলে এখন যদি আমি আরেকটা অবজেক্ট বানাই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে কিন্তু E4 আসো, এটা হচ্ছে 4, এখানে ধরো দিচ্ছি শরীফ, তারপরে ধরো এখানে দিচ্ছি আমরা E4। একটু রান করে দেখি আসলে আমাদের টার্গেট ফুলফিল হয় কি। প্রোগ্রামার রয়েছে এখনো স্যার। ও আচ্ছা, এখনো প্রোগ্রামার রয়ে গেছে না? তাহলে আমাদের অবশ্যই সিস্টেম অ্যানালিস্ট আসতে হবে। কন্ট্রোল সি,
এখানে আমরা কন্ট্রোল ভি দিলাম, রান করি। সো 5,000, 5,000, 2,000, 10, 2, 12, 12 থেকে 11,500, ঠিক আছে। এমপ্লয়ি নাম্বার 2 10,000, 10,000, 5,000, 25,000 থেকে 1,000 বিয়োগ, ঠিক আছে। এমপ্লয়ি নাম্বার 3 সাপোজ ধরো 10,000, 10,000, 5,000, তার মানে 24,000 থেকে আরও তার যোগ হবে 10,000, 34,000, ঠিক আছে। এমপ্লয়ি নাম্বার 4 শরীফ 10,000, 10,000, 5,000, তার মানে এখান থেকে 1,000 বিয়োগ হয়ে 24,000, 24,000 সাথে আরও 30,000 যোগ হবে, 54,000 আসছে। জি স্যার। তাহলে সাব ক্লাস এবং সুপার ক্লাস বুঝছো, ইনহেরিটেন্স বুঝছো। এবার আসো লাস্ট, তোমরা যেটা দেখতে চাচ্ছিলা, আমি বলছিলাম যে আমি এখন যদি অর্গানাইজেশন, যদি আমি সব রুল জানি, যে বেসিক এবং হাউস রেন্ট আমি সবার জন্য যদি মোটামুটি একই রুলসে থাকে, তাহলে আমি এগুলো এখানে চাইলে নাও নিতে পারি, নিলাম না। তাহলে আমি শুধু নিচ্ছি, সরি, বেসিকটা নিতে হবে। হাউস রেন্ট এবং মেডিকেল অ্যালাউন্স অনেক সময় রুল সেট করা থাকে, সেটা আমরা যদি একটু দেখি। তাহলে ধরো হাউস রেন্ট বলতেছি যে বেসিকের 50%, তাহলে 0.50 বা 0.5 দেওয়া অসুবিধা নাই। মেডিকেল অ্যালাউন্স ধরে অনেক সময় এরকম থাকে যে সবার জন্য, যে যত এমপ্লয়ি হোক সবার জন্য মেডিকেল অ্যালাউন্স 5,000 টাকা, এরকম হতে পারে। আর অনেক সময় যেটা সেট করে না, বেসিকের হচ্ছে 20% মনে করে দিলাম, 0.20 ডিফারেন্ট রাখলাম। তাহলে এখন তোমরা বলো যে একজনের যদি বেসিক স্যালারি এখানে আমরা 10,000 ইনপুট দেই, তাহলে হাউস রেন্ট কত হচ্ছে? 5,000 না? 5,000। জি স্যার। আর মেডিকেল অ্যালাউন্স কত হচ্ছে? 2,000। ট্যাক্স কত হচ্ছে? 1,000 স্যার। 1,000। তাহলে এখন কত হবে? 10, 5, 15, 2, 17 আর 1 বিয়োগ করলে কত হয়? 1,000 বিয়োগ 16,000 হয় না? 1,000। ঠিক আছে, রান করে দেখি। এবার ইনপুট কমে যাবে আমাদের। তাহলে শুধুমাত্র বেসিকটা ইনপুট দিচ্ছি, তাহলে বেসিক ইনপুট দিচ্ছি 10,000, আসছে। জি স্যার। এবার আসো আলিজার বেসিক ইনপুট দিচ্ছি 20,000। তোমরা বলো 20,000 দিলে কি হওয়া উচিত? 32,000 আসছে। আসো এখন যদি এখানে যাই, তাহলে 20,000-এর 50% হচ্ছে বেসিক, সরি হাউস রেন্ট, তাহলে কত হবে? 20 আর 10 30, 30-এর সাথে আরও 2,000, সরি 20-এর সাথে আরও 20%, 4,000 যোগ হবে, তাহলে কত হলো? 34। 34 থেকে আবার 10% বিয়োগ হবে, 32। আসছে নাকি আসে না? 2,000 আসছে স্যার। সো এগুলো ডিপেন্ড করবে রিকোয়ারমেন্টের উপরে, তোমাকে যে ডেভেলপ করতে দিবে সেই রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে তোমাকে এগুলো করতে হবে। সো এখানে চাইলে কিন্তু অনেক ধরনের প্রবলেম আছে, যে আমি ইনপুট যদি ইনভ্যালিড দিই তাহলে কি হবে, তো এগুলো সব তোমাকে ঠিক করতে হবে। এটির নামই হচ্ছে প্রজেক্ট, ধীরে ধীরে এগুলো সব শিখতে হবে। তাহলে আশা করি তোমরা এই পার্টটাও বুঝতে পেরেছো। তাহলে কিন্তু আমাদের এই ভেরিয়েবলগুলো আর দরকার নাই, আছে হাউস রেন্ট, ট্যাক্স আর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, যেহেতু রেকর্ড হচ্ছে এখন তার সমস্যা নাই, তাই না? কমে গেল শুধু বেসিক আর স্যালারি। এখন তুমি দেখো যে তোমার কাছে যদি শুধু পাবলিক ফাংশনগুলো ভিজিবল থাকে, এখান থেকে তো তুমি আর বুঝতে পারতেছো না যে ভিতরে কি কাজ হচ্ছে, তাই না? তুমি এখানে শুধু, এখানে ধরো তোমার ফ্রন্ট এন্ডে, আচ্ছা এখানে আবার ভুল আসলো কেন? ও আচ্ছা, আমার তো ভেরিয়েবলগুলো লাগবে, কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই, ওকে। এখানে যদি তোমার এটা ইন্টারফেস হয়, তো এখন ইন্টারফেসে তুমি শুধু কি দিচ্ছ? যে বেসিক স্যালারি দিচ্ছ 50,000, আর তো কোনো কিছু জানতে পারতেছো না। জানতে পারতেছো কিভাবে ক্যালকুলেশন হলো? না স্যার, আর কিছু। তার মানে ইমপ্লিমেন্টেশন ডিটেলসটা কিন্তু হাইড আছে। সো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাবস্ট্রাকশন, বেসিক লেভেল অ্যাবস্ট্রাকশন বলতে পারো, ক্লাসের জাস্ট অ্যাক্সেস মডিফায়ার ইউজ করে আমরা করেছি। আর এই প্রোগ্রামে আসলে 3টা পার্টি আছে। প্রথমত হচ্ছে এনক্যাপসুলেশন তো আছেই, কারণ এর ভিতরে ডেটা আছে, মেথড আছে, তাই নয় কি? ডেটা আছে, মেথড, সো এনক্যাপসুলেশন হলো। সেকেন্ড হচ্ছে অ্যাবস্ট্রাকশনের কিছু পার্ট আছে, ডেটা অ্যাবস্ট্রাকশন বলতে পারো, যে ডেটা প্রাইভেট ডেটা মেম্বার আছে বা প্রোটেক্টেড ডেটা মেম্বার আছে, যেগুলো আউটসাইড দ্য ক্লাস ইউজ করা যাচ্ছে না, সাব ক্লাস ছাড়া। তারপর মেথডও আছে, যেগুলো আউটসাইড ইউজ করা যাচ্ছে না, ঠিক আছে। আবার তাহলে এটা অ্যাবস্ট্রাকশন। আবার ইনহেরিটেন্স কিভাবে আছে, যে আমাদের যে বেস ক্লাসটা আছে, সেই বেস ক্লাসের সমস্ত কিছু চাইলে আমরা সাব ক্লাস বা চাইল্ড ক্লাসের মাধ্যমে অ্যাক্সেস করতে পারতেছি। তার মানে কি এখানে ইনহেরিটেন্সও আছে। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন তোমাদের টার্ন, যে তোমরা যত বেশি প্র্যাকটিস করবা এই বিষয়গুলো নিয়ে, তত বেশি কোশ্চেন রেজ করবে, তত বেশি নেটে ঘাটাঘাটি করবা,
বা আমাকে কমেন্ট আকারে জানাবা, তাহলে আমি এগুলোর উপর রিভিউ তোমাদেরকে দিয়ে আবার নতুন লেকচার রেডি করে দিতে পারবো। আমরা এই পার্টটুকু এখানে শেষ করতেছি, আশা করি তোমরা প্র্যাকটিস করবা। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।